হ্যালো, কী অবস্থা সবার? আহ, আশা করি আপনাদের সবার মিট ভালো হয়েছে। তো আজকের টিউটোরিয়ালে আমরা উম, একটা মানে থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই প্রিমিটিভ ডাটা টাইপ আর নন প্রিমিটিভ ডাটা টাইপ, এই দুইটা জিনিসের মধ্যেই থাকবো। মানে এখানে অবজেক্টের কিছু ব্যাপারও দেখবো। আচ্ছা, তো সবার ফার্স্টে আমি একটু W3 স্কুলে যাই। আমরা একটা টিউটোরিয়াল আমি নিয়েছিলাম, সেটাতে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে আমার ডাটা টাইপের মধ্যে দুই ধরনের ডাটা আছে, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা নন প্রিমিটিভ। অ্যান্ড আজকে ওই জিনিসটাই দেখবো যে অ্যাকচুয়ালি প্রিমিটিভ ডাটাকে আমরা কেন প্রিমিটিভ টাইপ বলতেছি আর নন প্রিমিটিভ ডাটা টাইপকে কেন নন প্রিমিটিভ বলতেছি, ওই জিনিসটাই দেখার ট্রাই করব এইখানে। আমাদের আমাদের না একটু হচ্ছে ইউএমএল ডায়াগ্রামটা একটু দেখা দিলে ভালো হতো, কারণ আমাদের 9 তারিখে সাবমিট করতে হবে তো। ইউএমএল ডায়াগ্রামটা, আচ্ছা আমি তো এখনো প্রিপেয়ার না, তো কালকের টিউটোরিয়ালে দেখাই দেবো না ইউএমএল ডায়াগ্রাম। ওকে। আচ্ছা, তো এখানে যদি দেখি আমার প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে কয়েকটা টাইপ আছে, যেমন বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, বুলিয়ান, ক্যারেক্টার। এইগুলা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। অ্যান্ড এই ডাটাগুলা যখন আমরা করি স্টোর করার ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবল লিখি, সেই ভেরিয়েবলের আগে টাইপটা লিখি। and ওই টাইপটা লোয়ার কেস দিয়ে শুরু হয়। আর নন প্রিমিটিভের সময় দেখেছি যে আহ, আমার টাইপের ফার্স্ট লেটারটা আপার কেস হয়। এখানে যেটা দেওয়া আছে নন প্রিমিটিভ হচ্ছে স্ট্রিং, অ্যারে অ্যান্ড ক্লাসেস। এইগুলা হচ্ছে নন প্রিমিটিভ অ্যান্ড এইগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। এখন আমি যদি এইটুক বুঝলাম, এখন আমি একটা জিনিস একটু দেখাই নিই যে অবজেক্ট জিনিসটা কি। আমরা তো নন প্রিমিটিভ জিনিসটা দেখি। নন প্রিমিটিভ হচ্ছে যে এই যে এটা, যেটা একদম কি বলে অ্যাটমিক ভ্যালু স্টোর করে, যেই একটা ভ্যালুকে আমরা ভাঙতে পারবো না, এইরকম ভ্যালু স্টোর করে হচ্ছে নন প্রিমিটিভ ডাটা। মানে নন প্রিমিটিভ ডাটা হচ্ছে যে এরকম, যেমন আমার মাই নাম্বারের মধ্যে 5 আছে, 5কে আমরা আর ভাঙতে পারবো না, ঠিক আছে। তারপর এইখানে ফ্লোটের কথা যদি বলি, ফ্লোটের মধ্যে একটা আছে নাম্বার, সেটাও আমরা ভাঙতে পারবো না। দেন মাই লেটারে আছে ডি, এই ক্যারেক্টার হিসেবে। সো ক্যারেক্টার ডিকে আমরা ভেঙে আর কিছু পাবো না। তারপর হচ্ছে স্ট্রিংয়ে যদি দেখি, স্ট্রিংয়ে এখানে দেখছি যে নন প্রিমিটিভ ডাটা। অ্যান্ড স্ট্রিংয়ে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে হ্যালো। হ্যালোকে কিন্তু আমরা চাইলে ভাঙতে পারি। হ্যালোকে ভাঙলে আমরা পাবো, কি বলে ক্যারেক্টার পাবো একটা একটা। আমি হ্যালো থেকে এইচ একটা ক্যারেক্টার পাবো, একটা ক্যারেক্টার পাবো, এল পাবো, ও পাবো, এরকম আলাদা আলাদা ক্যারেক্টার পাবো। তার মানে নন প্রিমিটিভ ডাটাগুলো হচ্ছে অনেকগুলা নন প্রিমিটিভ নন প্রিমিটিভ ডাটা হচ্ছে যে অনেকগুলা প্রিমিটিভ ডাটার কম্বিনেশন, ঠিক আছে। যেমন প্রিমিটিভ ডাটা ডি, এইখানে ক্যারেক্টার হচ্ছে প্রিমিটিভ ডাটা, যেখানে একটা ক্যারেক্টার সিঙ্গেল অ্যান্ড অনেকগুলা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হয়েছে। তো এইটা তো স্ট্রিংয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে কম্বিনেশন অফ ডাটা, যেখানে আমার, যেমন ধরেন জিনিসটা হচ্ছে যে আমি কোনো একটা নাম্বারকে যদি স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ধরবো বা ফ্লোট ধরবো, ধরে সেটার মধ্যে ওই নাম্বারটা স্টোর করবো। ক্যারেক্টার কি করলে ক্যারেক্টার একটা টাইপ ধরবো, তখন এটাকে স্টোর করবো। বাট আমি যদি ফিজিক্যাল কোনো একটা অবজেক্টের ইনফরমেশান আমি স্টোর করতে চাই, লেটস সে ধরেন বই, আমার একটা ওয়েবসাইট যদি দেখায়, যেমন অনলাইন লাইব্রেরি লিখি,
অনলাইন লাইব্রেরি যদি দেখি, এইখানে অনেকগুলা বই থাকবে নর্মালি, যে এইখানে যদি যাই দেখবেন অনেকগুলা বই আছে। তো এইগুলা তো কোথাও না কোথাও স্টোর আছে সবগুলা ডাটা। আমি যদি একটা বইয়ের মধ্যে ঢুকি, এখানে অনেকগুলো ইনফরমেশান থাকবে বইয়ের আন্ডার। যেমন এই বইয়ের জন্য আমার টাইটেল আছে, তারপর হচ্ছে যে কত সালে পাবলিশ হয়েছে এটা আছে, তারপর কত এডিশন এটাও আছে, তারপর রাইটারের নাম বা অথরের নাম, তারপর হচ্ছে যে এখানে পাবলিকেশন ডেট আছে, পাবলিশারের নাম আছে, বইয়ের ল্যাঙ্গুয়েজ কি এটা আছে। এইরকম অনেকগুলা প্যারামিটারের উপর ডিপেন্ড করে একটা ফিজিক্যাল অবজেক্টকে রিপ্রেজেন্ট করা হয়। ওইটাই হচ্ছে গিয়ে অবজেক্ট। সো এই ওইটা অবজেক্ট না, অ্যাকচুয়ালি এই ডাটাগুলা মিলায়ে আমি একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতেছি, তখন সেই জিনিসটা হবে অবজেক্ট। তো এই যে এখানে অনেকগুলো ডাটা দেখলাম, এইগুলা তো আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলে রাখতে পারবো না। এইখানে যে ডাটা টাইপগুলো দেখতেছি, আমি ইন্টিজারে শুধু নাম্বার রাখতে পারবো। এইখানে নাম্বার কয় ধরনের আছে দেখেন, এখানে যে পাবলিকেশন ডেট এটা একটা নাম্বার আছে, তারপর বইয়ের মধ্যে কয়টা পেজ আছে এটা একটা নাম্বার আছে, তারপরে হচ্ছে যে এখানে যদি আমি ইয়েটা দেখি কি বলে বুকের টাইটেলটা দেখি, টাইটেল হচ্ছে যে স্ট্রিং একটা, তারপর এই রেটিং আছে 4.0, এটা একটা ফ্লোটিং ভ্যালু। এইরকম অনেক ধরনের ডাটা থাকে। তো এইখানে যেগুলা দেখলাম এই ডাটা টাইপের মধ্যে এই সবগুলা একসাথে আমি স্টোর করতে পারবো না, মানে যে কোনো একটা ডাটা টাইপের মধ্যে। আমি যদি ইন্টিজারে রাখতে চাই শুধু আমি নাম্বারই রাখতে পারবো, একটা জিনিসই রাখতে পারবো, সবগুলা রাখতে পারবো না। ফ্লোটে রাখতে চাইলে একটা জিনিস রাখতে পারবো, স্ট্রিংয়ে যদি রাখতে চাই তাহলে একটা জিনিসই রাখতে পারবো, এর থেকে বেশি কিছু রাখতে পারবো না। তখন হচ্ছে যে আমাদের অবজেক্ট বা এই অবজেক্ট একটা ডাটা স্টোর করার সিস্টেম আছে, সেটাকে আমরা অবজেক্ট বলি, সেইটা ইউজ করি। সো অবজেক্টে এরকম মাল্টিপল ডাটা একটা অবজেক্টে রাখা যায়, সেটা হইতে পারে নাম্বার, তারপর হচ্ছে ফ্লোট হইতে পারে, ক্যারেক্টার হইতে বুলিয়ান, স্ট্রিং, অনেকগুলা যে কোনো ডাটা টাইপ একসাথে 5, 6টা, 7, 8টা, 10টা এরকম অনেকগুলো একসাথে একটা অবজেক্টের মধ্যে রাখা যায়। তার মানে অনেকগুলা ডাটার কালেকশন বা অনেকগুলা ডাটা টাইপের কালেকশন মিলে কালেকশন হচ্ছে গিয়ে আমার একটা অবজেক্ট। এখন আমি ধরেন এইটা লিখবো, তো আমি একটা অবজেক্ট যদি লিখে দেখাই, এখানে কি কি আছে, টাইটেল আছে, তারপর হচ্ছে রেটিং আছে, এইগুলো আমি একটু লিখে দেখাই। ওয়েট, এইখানে আমি জাস্ট এমনি দেখানোর জন্য একটু লিখে দেখাচ্ছি, আপাতত কোড কিছু লিখছি না। ধরেন এটা একটা অবজেক্ট, এটা হচ্ছে আমার একটা বুক 1 এরকম। এই অবজেক্টের মধ্যে আমার কি কি আছে আমি যদি এইখান থেকে নেই, এইখানে একটা টাইটেল আছে, তারপর আর কি কি আছে, রেটিং আছে, তারপর হচ্ছে যে পাবলিকেশন ডেট আছে, রেটিং 4.0, তারপর হচ্ছে রাইটারের নেম, পাবলিশার আছে, রাইটারের নেম আছে, এখানে আমি রাইটারের নেমটা নিলাম শুধু। এরকম কিছু। এখন কথা হচ্ছে আমার এই যে এই কয়েকটা ডাটা একসাথে রাখছি, এই পুরো জিনিসটা হচ্ছে কি আমার অবজেক্ট, রাইট? যেটা হচ্ছে একটা বইকে রিপ্রেজেন্ট করছে, বইকে রেফার করছে। এখন আমি যদি এইখানে তাকাই অ্যান্ড কোনো একজনকে যদি বলি এটা কি, তখন কিন্তু এখানে দেখে বলতে পারবে সেটা হচ্ছে যে একটা বুককে রিপ্রেজেন্ট করছে। বাট এইখানে আমার 4টা ডাটা আছে এটার মধ্যে, এই 4টা ডাটার মধ্যে কোনটা কাকে, মানে বইয়ের কোন জিনিসটা কোন ইয়েটাকে রেফার করছে সেটা বলতে পারবে না। যেমন আমি যদি বলি দ্য ওয়ে তারপর ফ্লাইস, আমার হচ্ছে এটা টাইটেল, বাট এইখানে নতুন কাউকে যদি আমি বলি যে এটা কি, বলতে পারবে না। বা এইটা যদি দেখে এটা কি, এটাও বলতে পারবে না। সো তখন হচ্ছে যে এইগুলার জন্য আবার
আমার কি দেয়া লাগে, প্রত্যেকটার কি দেয়া লাগে। সো কি হচ্ছে গিয়ে এগুলাকে বুঝায় যে আমার কি হচ্ছে যে অ্যাট্রিবিউটস, যেটা বুঝায় যে কোনো একটা বইয়ের কোনো একটা ভ্যালু এটা কি রিপ্রেজেন্ট করতেছে, ওইটা হচ্ছে কি বা অ্যাট্রিবিউট বলে। যেমন এইটা হচ্ছে আমার টাইটেল, তারপর এটা রেটিং, এটা, তারপর হচ্ছে এটা পাবলিকেশন ইয়ার, এটা হচ্ছে রাইটার। এই পুরো জিনিসটা হচ্ছে অবজেক্ট। এইখানে যদি তাকাই, এইখানে একটা বই কি রিপ্রেজেন্ট করতেছে, বাট ভিতরে চারটা ডিফারেন্ট ডাটা টাইপ আছে, বাট চারটা ডিফারেন্ট ডাটা আছে। একটা স্ট্রিং, এটাও স্ট্রিং, এটা ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, এরকম হতে পারে। এই অবজেক্টটা হচ্ছে কি আমার একটা নন প্রিমিটিভ ডাটা। একটু আগে যেটা বলছিলাম যে নন প্রিমিটিভ ডাটাকে আমরা কেন নন প্রিমিটিভ বলি, যার কারণ হচ্ছে যে একটা নন প্রিমিটিভ ডাটাকে যদি ভাঙি তাহলে আরও ডিফারেন্ট আরও অনেকগুলা প্রিমিটিভ ডাটা পাবো। যেমন এটাকে যদি ভাঙি, নন প্রিমিটিভও পাইতে পারি ভাঙলে, কিন্তু ভাঙতে পারবো, সেটা হচ্ছে মেইন কনসেপ্ট। যেমন এটাকে যদি আমি ভাঙি, এখানে চারটা ডাটা পাবো, চারটার মধ্যে দুইটা হচ্ছে স্ট্রিংও কিন্তু নন প্রিমিটিভ। সো স্ট্রিং পাবো, ইন্টিজার পাবো, ফ্লোট পাবো, এরকম। আচ্ছা, এখন যেটা দেখবো, এটুক বুঝলাম যে প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভটা কী। এখন যেটা দেখবো যে এই একটা বিহেভিয়ার দেখবো, প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ ডাটার একটা বিহেভিয়ার দেখবো। আমি একটা ক্লাস লিখি এখানে, পাবলিক ক্লাস মেইন। আচ্ছা, কেউ যদি দেখে থাকেন তাহলে হচ্ছে একটু রেসপন্স করেন পারলে। আমি হচ্ছে একটা ভেরিয়েবল নিব ফার্স্টে, x ইকুয়াল 10। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি x, তাহলে আউটপুটে কি আসবে? আউটপুটে 10 প্রিন্ট হবে, রাইট? এখন ধরেন আমি আরেকটা ভ্যালু নিলাম, x y ইকুয়াল 20। আমি x এর পর যদি y কে প্রিন্ট করি, মানে দুইটা প্রিন্ট করতেছি, দুইটা ভ্যালু, এখন আউটপুটে আসবে কি? দুইটাই আসবে। হ্যাঁ, 10 20 দুইটাই আসবে। ধরেন এইখানে আমি একটা কাজ করতে পারি, এই 20কে কেটে আমি এখানে x দিয়ে দিলাম। মানে ফার্স্ট হচ্ছে যে আমি x ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, অ্যান্ড ওইটার মধ্যে 10 অ্যাসাইন করছি। তারপরের লাইনে y ডিক্লেয়ার করলাম, সেটার মধ্যে আমি এক্সকে হচ্ছে অ্যাসাইন করছি। তার মানে এক্সের যেটা ভ্যালু আছে সেটাই ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন হয়েছে। তার মানে ওয়াইয়ের ভ্যালু 10। আমি যদি এটা রান করি, এখন আউটপুটে দুইটাই 10 আসবে, রাইট? এখন একটা কাজ করি, প্রিন্ট করার আগে আমি কিছু চেঞ্জ করি এইখানে। যেমন আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল এক্স প্লাস 5 অ্যান্ড ওয়াই, আচ্ছা ওয়াই রাখলাম, আমি জাস্ট এক্সকে চেঞ্জ করলাম। এখন আউটপুটে কি আসবে? আমি এক্সকে প্রিন্ট করতেছি, ওয়াইকে প্রিন্ট করতেছি। এক্সের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু কত হবে? আমি যদি রান করে দেখেন, এক্সের ভ্যালু 15 আসছে, ওয়াইয়ের ভ্যালু 10 আসছে। এইখানে দেখেন আমার কি হয়েছে, যে আমি যখন এক্সের ভ্যালু 10 ধরছি, তারপরে যখন ওয়াই ধরছি, ওয়াইয়ের ভ্যালু আবার এক্স ধরছে, সে করছে কি ওয়াইয়ের ভ্যালু আলাদা অ্যান্ড এক্সের ভ্যালু আলাদা হয়ে গেছে। এক্সকে আমি ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন করার পরেও এক্সের ভ্যালুটা আলাদা হয়েছে, ওয়াইয়ের ভ্যালুটা আলাদা হয়েছে। আমি যখন এক্সকে চেঞ্জ করলাম, ওয়াইয়ে কোনো চেঞ্জ হয় নাই, ওয়াইয়ের ভ্যালু 10ই আছে। আমি আবার ওয়াইকেও আলাদাভাবে চেঞ্জ করতে পারবো, সেটা ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হবে, এক্সের উপর কোনো
ইম্প্যাক্ট হবে না, ইম্প্যাক্ট পড়বে না। আমি ওয়াই এর ভ্যালু চেঞ্জ করতে পারি ওয়াই প্লাস 20। তো ওয়াই এর ভ্যালু ওয়াই এর মতো বাড়ছে, এক্স এর ভ্যালু এক্স এর মতো বাড়ছে, কিন্তু আমি এখানে দেখেন যে ওয়াই এর মধ্যে এক্সকেই অ্যাসাইন করছিলাম, তারপরেও ওয়াই এর ভ্যালু ওয়াই এর মধ্যে বাড়ছে, এক্স এর ভ্যালু এক্স এর মতো করে বাড়ছে। এক্স এর সাথে 5 অ্যাড করছি, 10 প্লাস 5 15 হয়েছে, ওয়াই এর সাথে 20 অ্যাড করছি, 20 প্লাস 10 30 হয়েছে। এইটা আশা করি বুঝছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা অবজেক্ট বানাবো, ঠিক আছে? এইটা আমি কমেন্ট করে দিই। এইখানে যদি দেখি আমি একটা স্টুডেন্ট ক্লাস বানায় রাখছি, হ্যাঁ স্টুডেন্ট ক্লাস বানায় রাখছি। ক্লাস অ্যান্ড অবজেক্ট বুঝাচ্ছে না, এটা আগের টপিক। সো স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমার 3টা ফিল্ড আছে, নেম, এজ, ডিপার্টমেন্ট। অ্যান্ড এইখানে হচ্ছে আচ্ছা এটা আমি একটু নতুন করে আবার বানাই, এটা ঠিক আছে। স্টুডেন্ট আচ্ছা আমি নতুন করে বানাই। পাবলিক ক্লাস স্টুডেন্ট। আমি হচ্ছে এখানে এটার প্রাইভেট, আচ্ছা প্রাইভেট রাখি না পাবলিকই রাখি, না প্রাইভেট রাখা, প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট ইন্টিজার, ইন্টিজার না নেম, ইন্টিজার আইডি, প্রাইভেট ডিপার্টমেন্ট। আমি 3টা জিনিস রাখলাম। এইগুলার গেটার সেটারও দিই, এইখান থেকে গেটার সেটার মেবি ঠিক করা যায় না। এখানে পাবলিক স্টুডেন্ট আচ্ছা এখানে একটা স্টুডেন্ট ক্লাস বানাইছি আমি। এখন এই ক্লাসটাকে ইউজ করে স্টুডেন্ট অবজেক্ট বানাবো। এইখানে ধরেন স্টুডেন্ট অবজেক্ট বানানোর জন্য কী করা লাগবে, স্টুডেন্ট এস ইকুয়াল নিউ স্টুডেন্ট, অ্যান্ড ফার্স্টে কী দেওয়া লাগবে, নেম, নেম ধরেন ABC দিলাম, তারপর হচ্ছে আইডি 1 2 3, অ্যান্ড ডিপার্টমেন্ট হচ্ছে CSE দিলাম। আচ্ছা এটার একটা টু স্ট্রিং, আচ্ছা টু স্ট্রিং তো অটোমেটিকই থাকে। আমি যদি এটাকে প্রিন্ট করি এস ডট টু স্ট্রিং, এখন এটার আউটপুটে কি আসে দেখি। ও টু স্ট্রিংও ডিফাইন করা লাগবে, ওয়েট।
আচ্ছা প্রবলেম হচ্ছে কেন? ও সরি। সরি আমি একটু দেখে নেই, ওয়েট, আমি ভুলে গেছি টু স্ট্রিং কীভাবে লিখি। আচ্ছা ঠিক আছে। এখন এইখানে দেখেন আমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করছি এসডিএন, এটার মধ্যে তিনটা ভ্যালু আমি দিয়ে দিছি। নেম দিছি এবিসি অ্যান্ড আইডি দিছি 1 2 3 আর হচ্ছে ডিপার্টমেন্ট সিএসসি দিলাম। এখন যখন প্রিন্ট করছি এইটাতে দেখলাম যে আমার যা যা দিছি সে অনুযায়ী প্রিন্ট হয়েছে, নেম আসছে, আইডি আসছে, ডিপার্টমেন্ট তিনটেই আসছে। আমি ওই যে উপরের জিনিসটার মতো সেম কাজ করব, বাট আমি একবার দেখাইনি। আমি হচ্ছে স্টুডেন্ট S1, আচ্ছা এটাকে S1 দিই, S2 নিউ স্টুডেন্ট, এটার মধ্যে আমি নেম দিই ধরেন ডিপার্টমেন্ট সিএসসি রাখলাম। এখন এইটাকেও আমি প্রিন্ট করি একবার, s2.toString। এখানে দেখেন দুইটা আলাদা আলাদা যা যা দিছি তা প্রিন্ট হয়েছে। আমি যদি এখন সেই আগের কাজটার মতো করি, ধরেন এইটাকে আমি নতুন করে একটা নতুন স্টুডেন্ট ক্রিয়েট না করে এইটার মধ্যে আমি S1 নিয়ে আসি, ঠিক আছে? S1 দেওয়ার পর আমি যদি এখন প্রিন্ট করি তাহলে কি আসবে? দুইটাই সেম আসার কথা।
রাইট, দেখেন দুইটাই সেম আসছে, এটার নেম এবিসি, এটাও এবিসি, এটার আইডি 1 2 3, এটার আইডিও 1 2 3, এটার ডিপার্টমেন্ট, এটা ডিপার্টমেন্ট, দুইটারই ডিপার্টমেন্ট সেম। তো এখন আমি এখানে একটা চেঞ্জ করি, s1 ডট আমি আইডি চেঞ্জ করি, আইডি ইকুয়াল, আচ্ছা s1 ডট আইডি তো হবে না, s1 ডট সেট আইডি, এইখানে আমি আইডি চেঞ্জ করে ধরেন 789 দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমার আউটপুটে কি আসবে, আমার আমি S1 এর আইডি চেঞ্জ করছি, আউটপুটে আমার S1 এর আইডি কত থাকবে, S2 এর আইডি কত থাকবে, কেউ যদি থাকেন একটু বলতে পারেন। বলতে পারবেন কেউ? আচ্ছা আমি তাহলে একটু প্রিন্ট করে দেখি যে আইডি কত আসে। দেখেন আমি জাস্ট S1 এর আইডি প্রিন্ট করছি, চেঞ্জ করছি, এখানে S1 আর S2 দুইটা আলাদা ভেরিয়েবল। তো S1 এর আইডি যখন চেঞ্জ করছি, আমি প্রিন্ট করার সময় দেখছি যে আমার দুইটার আইডি চেঞ্জ হয়ে গেছে, 789 হয়েছে, এটার 789 হয়েছে, ঠিক আছে। তো ধরেন আমি S1 এর চেঞ্জ না করে S2 এর করি, এইটা 789 না দিয়ে 567 দিলাম, এরকম যদি করি তাইলে কি হবে দেখেন যে S2 এর আইডিও চেঞ্জ করার জন্য দুইটাই চেঞ্জ হয়ে গেছে, S1 এর আইডিও চেঞ্জ হয়েছে, S2 এর আইডিও চেঞ্জ হয়েছে। তাইলে এর আগে যখন এটা দেখছিলাম যে ইন্টিজারের ক্ষেত্রে যে আমি যখন একটা ভেরিয়েবলে অন্য একটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করে ফেলি, দুইটার ভ্যালু সেম হওয়ার পরও দুইটা আলাদা আলাদাভাবে আমি চেঞ্জ করতে পারতেছি। চেঞ্জ করলে মানে আমি যদি এখানে এক্স 10 নিছি অ্যান্ড ওয়াই এর ভ্যালু এক্সই রাখছি, সো এক্সের ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 10। এক্সকে যখন চেঞ্জ করছি আলাদা চেঞ্জ হয়েছে, ওয়াইকে যখন চেঞ্জ করছি আলাদা চেঞ্জ হয়েছে। কিন্তু এইখানে যখন একটা অবজেক্টের ক্ষেত্রে যখন একটা S1 নিই, S1 এর মধ্যে আমি একটা নতুন স্টুডেন্ট ক্রিয়েট করছি অ্যান্ড S2 এর মধ্যে ওই S1কেই রাখছি, তো দুইটা আলাদা ভেরিয়েবল, কিন্তু এইখানে আমি একটা চেঞ্জ করলে দুইটারই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকমটা কেন হচ্ছে? তো এই জিনিসটাই হচ্ছে যে আজকের মেইন কনসেপ্ট, আজকে একটু জানার ট্রাই করবো যে এটা কেন হচ্ছে। তো আমার ফার্স্টে যেটা জানতে হবে যে আমি যখন কিছু প্রিন্ট করি বা এই পুরো আমার পুরো একটা প্রোগ্রামিং ফাইলে বা জাভা ফাইলে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইলে যখন আমি কোনো একটা ভেরিয়েবলকে ইউজ করি, সেই ভেরিয়েবলের যে ডাটাটা সেটা আসে অ্যাকচুয়ালি মেমোরি থেকে। আমি এখানে যেটা দেখতেছি সেটা না, অ্যাকচুয়ালি মেমোরিতে যেটা আসে ওইটাই আসে। এখন আমি এইখানে বিহেভিয়ারটা দেখব যে আমার মেমোরিতে এই ডাটাগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে বা কিভাবে সেভ হচ্ছে ওইটা দেখব, মেমোরির ব্যাপারটা দেখব। আচ্ছা, একটা প্রোগ্রামিং ফাইলে যখন কোড লেখা হয়, সেখানে যখন ভেরিয়েবল ক্রিয়েট করা হয়, তখন এই ডাটাগুলা মানে এই ভেরিয়েবল বা এই ভেরিয়েবলের ডাটাগুলা কোথায় থাকে এইটা দেখব একটু। আমি একটু ড্র করে দেখাই ডায়াগ্রাম দিয়ে। আপনি যখন এই যে এইটুক লিখলেন, আমি এইটা পরে দেখাচ্ছি, আমি হচ্ছে ইন্টিজার যেগুলো করছি ইন্টিজারটা দেখাই। এই যে এখানে যে পরিবর্তনটা দেখলাম যে ফার্স্টে এক্স ওয়াই ইন্টিজার থাকার সময় দুইটা ভ্যালু আলাদা আলাদা চেঞ্জ হওয়ার কারণ দুইটা ভ্যালু আলাদা আলাদা চেঞ্জ হয়েছে। আর যখন এই দুইটা ভেরিয়েবল এগুলো হচ্ছে যে আমার কি ডাটা ছিল, এগুলো ছিল নন প্রিমিটিভ ডাটা, কারণ এটা একটা অবজেক্ট, S1 একটা অবজেক্ট, S2 একটা অবজেক্ট। সে নন প্রিমিটিভ ডাটার ক্ষেত্রে এই কাজটা কেন হচ্ছে সেটাই দেখব। তো আপনি যখন এইরকম একটা ফাইলে কোড লিখেন
তো এরকম এখানে এই যে ভেরিয়েবলগুলো লিখছেন এই ভেরিয়েবলগুলো মেমোরিতে কিভাবে স্টোর হয় বা থাকে কিভাবে। মেমোরিতে থাকে দুইটা মেমোরি স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার, যেটা আমরা জানি যে দুইটা স্ট্রাকচারে থাকে। তো একটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে স্ট্যাক মেমোরি, যেটা স্ট্যাক মেমোরি বলা হয়, আরেকটা হচ্ছে গিয়ে হিপ মেমোরি। আপনারা মেবি ডাটা স্ট্রাকচারে এই স্ট্যাক অ্যান্ড হিপ নিয়ে পড়ছেন হয়তো। তো এইটাকে স্ট্যাক মেমোরি বলবো, আর এইটা হচ্ছে গিয়ে হিপ মেমোরি। এইখানে যে জিনিসটা হয়, স্ট্যাক মেমোরি আর হিপ মেমোরির মধ্যে ডিফারেন্সটা একটু বুঝি। যে স্ট্যাক মেমোরির তো অনেকগুলা ব্লক থাকে, মেমোরি ব্লক। আমি মেমোরি ব্লকগুলো একটু ড্র করি। এইখানে এরকম মেমোরি ব্লক থাকে অনেকগুলা। এরকম অনেকগুলো ব্লক থাকে স্ট্যাক মেমোরিতে, আর হিপ মেমোরিতে এরকম কিছু ব্লক থাকে। আচ্ছা, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে স্ট্যাক মেমোরি প্রত্যেকটা ব্লক লিমিটেড স্টোরেজ, মানে লিমিটেড ডাটা স্টোর করতে পারে। জিনিসটা হচ্ছে যে আমার এই একটা ব্লক, এইটা ফিক্সড থাকে, এটার স্পেস মানে এটা কতটুকু ডাটা নিতে পারবে সেটা একটা ফিক্সড লেন্থ দেওয়া থাকে, যে এত বিট বা এত বাইটের বেশি ডাটা এই একটা ব্লক নিতে পারবে না। এরকম স্ট্যাক মেমোরি প্রত্যেকটা ব্লকের ফিক্সড দেওয়া থাকে, লেন্থ দেওয়া থাকে, যে এটাতে এর থেকে বেশি ডাটা নিতে পারবে না বা স্টোর করতে পারবে না। আর হিপ মেমোরিতে এই প্রত্যেকটা ব্লকের কোনো লিমিটেশন নাই, প্রত্যেকটা ব্লকে যতটুক ইচ্ছা ততটুক ডাটা রাখা যায়। আপনি আপনার ডাটা যদি হয় 10 বিটের, হচ্ছে এই হিপ মেমোরি সেটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়ে এই ব্লকটার সাইজ হয়ে যায় 10 বিট, বা 10 যদি 10 বাইট হয় 10 বাইটের হয়ে যায় এই ব্লকটা। এখন আপনার ডাটা যদি আরও 2 বাইট ডাটা আরও যদি বাড়ে, সেইখানে ধরেন 10 বাইটের পরিবর্তে আপনার আরও 2 বাইট বাড়লো, 12 হইলো, 12 বাইটের যদি কোনো একটা ডাটা হয়, তখন হিপ মেমোরি এই ব্লকটা আরও মানে মেমোরি এক্সটেন্ড করে ব্লকটাকে আরও বড় করে, এইরকম হয় আর কি। তো এইটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, বাট স্ট্যাক মেমোরির ক্ষেত্রে মানে আগে থেকে এটা ডিফাইন করা থাকে যে মেমোরি ব্লকটা ফিক্সড। এটা যদি 10 বিটের হয় বা 10 বাইটের হয়, যে কোনো একটা সাইজই হোক না কেন, সেটা ফিক্সড থাকে, কখনোই চেঞ্জ হয় না। আপনার এই মেমোরির মানে এই ব্লকটা যদি 10 বাইটের হয়, এর মধ্যে 10 বাইটের বেশি কোনো ডাটা রাখা যাবে না, ঠিক আছে? এই দুইটা ডিফারেন্স হচ্ছে স্ট্যাক মেমোরি অ্যান্ড হিপ মেমোরির মধ্যে। এখন দেখেন এইখানে আমি যখন int x=10 লিখছি, তখন কি হয়েছে জানেন? তখন হচ্ছে যে এই x=10 সেটা স্টোর হয়েছে এই স্ট্যাক মেমোরির মধ্যে। এটা যদি দেখি এখানে স্ট্যাক মেমোরিতে কি হয়েছে, x=10 স্টোর হয়েছে, ঠিক আছে? তো এইটা ফিক্সড। এখন এমন যদি হয় যে আপনি এমন কোনো একটা লিখছেন, ডাটা নিছেন, এখানে ভেরিয়েবল লিখছেন, এবং এটা ভ্যালু ধরছেন এমন কিছু যেটা স্ট্যাক মেমোরি থেকে বেশি হয়ে যাবে, এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই। কারণ কি, আমি যদি এখানে দেখি এই W3 স্কুলে এই যে ডাটা টাইপগুলা যেগুলো নন প্রিমিটিভ আছে, নন প্রিমিটিভের ক্ষেত্রে দেখেন আমি এইখানে দেখব যে আমার এক একটা সাইজ বা মানে কতটুকু পর্যন্ত সে স্টোর করতে পারে, এখানে রেঞ্জ দেয়া আছে, এর থেকে বেশি হয় না। যেমন ধরেন আপনার সবচেয়ে বড় ডাটা কোনটা এখানে, এই যে লংয়ের ক্ষেত্রে লং হচ্ছে কি সবচেয়ে বড় ডাটা। এখানে যদি দেখেন যে অনেক বড় একটা রেঞ্জ আছে এখানে, ঠিক আছে? তো নর্মালি একটা স্ট্যাক মেমোরির ব্লক, এই যে স্ট্যাক মেমোরির একটা ব্লক সর্বোচ্চ এইটুকুই নেয়, মানে এই রেঞ্জে যতটুকু মেমোরি লাগে, মানে এই রেঞ্জের জন্য বা এই যে এই নাম্বারটার জন্য যতটুকু মেমোরি লাগে সে এইটুক মেমোরি হচ্ছে যে একটা সাইজ, একটা ব্লকের সাইজ। সো এর থেকে বড় তো ডাটা নিতেই পারবেন না, আপনার নেয়ার দরকারও পড়বে না। তখন ছোট ডাটা তো অবশ্যই একটা বড় জায়গায়
এমনি ফিট করবে, রাইট? সো এক্স ইকুয়াল 10 আপনি নিলেন, আচ্ছা এটা হচ্ছে যে ফিক্সড থাকে, এইটুক মাথায় রাখবেন। তারপরে আইএনটি ওয়াই ইকুয়াল এক্স দিছি আমি যখন, এইখানে কিভাবে হয়েছে, মেমোরিতে কি হয়েছে যদি দেখি, মেমোরিতে তো আর ওয়াই ইকুয়াল এক্স থাকে না, মেমোরিতে হচ্ছে যে ডিরেক্ট ভ্যালুটা সেট হয়। সেখানে ওয়াই ইকুয়াল এক্স যখন দিচ্ছি, এক্সের ভ্যালু কত 10, তার মানে ওয়াইয়ের ভ্যালু 10 হবে। তো এইখানে আরেকটা ব্লকের মধ্যে আমার এখানে এরকম ওয়াইয়ের ভ্যালু স্টোর হয়, ওয়াই ইকুয়াল 10। তারপর যেটা হয়, আমি তারপর কি করছি, এক্সের ভ্যালু বাড়াইছি, এক্স ইকুয়াল এক্স প্লাস 5 করছে। তখন কি হয়েছে, এক্সের ভ্যালু যখন 5 বাড়াইছি, এক্সের ভ্যালু 10 থেকে 15 হয়ে গেছে, ঠিক আছে। তারপরের লাইনে যখন গেছি, ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াই প্লাস 20 করছে, ওয়াইয়ের ভ্যালু ওয়াই প্লাস 20 মানে 30 হয়েছে। তো 10 থেকে বেড়ে ওয়াইয়ের ভ্যালু 30 হয়ে গেছে। তারপরে যখন প্রিন্ট এক্স আসছে, মেমোরিতে যে দেখছে যে এক্সের ভ্যালু 15 আছে, 15 প্রিন্ট করছে। তারপর প্রিন্ট ওয়াই যখন করছে, মেমোরিতে যে দেখছে যে ওয়াইয়ের ভ্যালু 30 আছে, 30 প্রিন্ট করছে, ঠিক আছে। এরকমই তো হয়েছে, রাইট? কিন্তু আমি যখন একটা অবজেক্ট বানাইছি, এখানে যদি দেখি যে এই অবজেক্টটার ক্ষেত্রে আমি সেম কাজটাই করছি, যে এখানে একটা স্টুডেন্ট ক্রিয়েট করছি অ্যান্ড আরেকটা মানে ভেরিয়েবলের মধ্যে স্টুডেন্ট টাইপের, সেখানে আমি S1কে আবার অ্যাসাইন করে দিছি। কিন্তু এইখানে শুধু চেঞ্জ করছি S2কে, S2র আইডিটা চেঞ্জ করছি। আমি আউটপুটে দেখছি যে S1 S2 দুইটার আইডি চেঞ্জ হয়ে গেছে, মানে যেটা S2তে করছি ওইটা দুইটার মধ্যেই হয়ে গেছে। এরকমটা কেন হয়েছে, এইখানে নন প্রিমিটিভ ডাটার কনসেপ্টটা আসে যে এই স্টুডেন্ট বা এই S1 এটা কিন্তু একটা নন প্রিমিটিভ ডাটা, কারণ হচ্ছে এটা একটা অবজেক্ট। সো এই নন প্রিমিটিভ ডাটাটা সেভ হয় কিভাবে, আমি কি বলছিলাম দেখেন, আমি বলছি যে স্ট্যাক মেমোরি এক একটা ব্লকের সাইজ কিন্তু ফিক্সড থাকে। এখন আপনার নন প্রিমিটিভ ডাটার সাইজ কি ফিক্সড না। কারণ কি, আপনার একটা স্টুডেন্টে কতটা অ্যাট্রিবিউট হতে পারে সেটা কিন্তু আপনার মেমোরি জানে না, বা আপনার মেমোরি এই যে জানে না, স্ট্যাক জানে না, এই স্ট্যাক মেমোরি সে জানে না যে আপনার মেমোরির এই স্টুডেন্ট যেই অবজেক্ট আছে এইটার ডাটা সাইজ কতটুকু হইতে পারে। কারণ একটা স্টুডেন্টে আপনার কতটা অ্যাট্রিবিউট হবে সেটা আপনি ডিফাইন করবেন, মেমোরি ডিফাইন করবেন। এখন একটা স্টুডেন্টের অ্যাট্রিবিউট অনেকগুলো হইতে পারে, তারপর ওই অ্যাট্রিবিউটের এক একটা ভ্যালু অনেক বড় হইতে পারে। এটার ফিক্সড কোনো ভ্যালু নাই, ফিক্সড কোনো মেমোরি সাইজ নাই এক একটা ইয়ের ক্ষেত্রে, নন প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে, কারণ এটা বেশি হইতেও পারে বা কমও হইতে পারে, ঠিক আছে। কিন্তু এই ইন্টিজারে কিন্তু ফিক্সড, ইন্টিজারে আপনি এই যে এইখানে যদি দেখেন W3 স্কুলে ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু আমার ফিক্স ছিল, এই যে আইএনটির মধ্যে এই যে রেঞ্জ দেয়া আছে, এর থেকে বেশি হতে পারবে না ইন্টিজারের ক্ষেত্রে। কিন্তু একটা ইয়ের ক্ষেত্রে সেটা ফিক্সড না, অবজেক্টের ক্ষেত্রে, কারণ অবজেক্টে অ্যাট্রিবিউটের সংখ্যা বাড়তে পারে। এরকম এইখানে তো আমার 3টা অ্যাট্রিবিউট আছে, মানে 3টা ভ্যালু আছে, এরকম ভ্যালুর সংখ্যা আরও বাড়তে পারে। এটা হচ্ছে প্যারামিটার উপর ডিপেন্ড করে যে আপনার একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা ডাটা লাগতে পারে, ওইটার উপর ডিপেন্ড করে। তো এরকম যদি বাড়তে থাকে, তো এরকম হওয়ার পসিবিলিটি আছে, যেটা হচ্ছে যে একটা স্ট্যাকের মেমোরি যে ব্লক আছে সেটা সাইজের থেকেও বেশি হইতে পারে। তো এই যে অবজেক্টটা, তখন এই অবজেক্টটা তো আমি আর স্ট্যাক মেমোরিতে রাখার মতো সম্ভাবনা খুব কম। আমি তো স্ট্যাক মেমোরিতে রাখতে পারবো না, কারণ এইখানে সাইজ বাড়তে পারে, একটা ডাটার সাইজ বাড়তে পারে, যেটা আমি এইখানে একটা ব্লকের সাইজের থেকেও বড় হইতে পারে। তখন আমার এইখানে রাখা সেটা সেফ না, তখন হচ্ছে যে আমার ডাটা লস হইতে পারে। এই কারণে এই হিপ মেমোরির কনসেপ্টটা আসে যে আমার এক একটা অবজেক্টকে এই হিপ মেমোরিতে রাখা লাগবে। হিপ মেমোরির কনসেপ্টটা কি ছিল, যে আমার প্রতিটা ব্লকের কোনো নির্দিষ্ট সাইজ নাই, এইখানে আপনার ডাটার সাইজ যতটুকু, মেমোরির ব্লকের সাইজটাও ততটুকু।
আপনার ডাটা যদি হয় 10 বাইটের, মেমোরি ব্লকের সাইজ 10 বাইট, আপনার ডাটা যদি এক্সটেন্ড হয়ে আরও 2 বাইট বাড়ে, 12 বাইট হয়, মেমোরি কি করে, মেমোরি থেকে আরও 2টা বাইট স্পেস মানে জায়গা নিয়ে নেয়, নিয়ে সেটাকে ব্লকটাকে আরও বড় করে ফেলে, অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু স্ট্যাক মেমোরিতে ফিক্সড, আর হিপ মেমোরি অ্যাডজাস্ট করতে চান, তখন আপনার কাজ কি, আপনার মানে মেমোরি কী করে, মেমোরি হচ্ছে যে আমার এই মানে আমার যে প্রসেসিং বা জাভা কী করে, সে হচ্ছে যে এক একটা নন প্রিমিটিভ ডাটাকে বা এই অবজেক্টকে, আমি অবজেক্ট বলি, অবজেক্ট হচ্ছে একটা নন প্রিমিটিভ ডাটা, সো এই অবজেক্টকে রাখে কই এই হিপ মেমোরির এক একটা ব্লকে। আমি ধরেন এইটাকে দেখাই, এইটা হচ্ছে কি আমার অবজেক্ট, এই যে এইটা নিউ স্টুডেন্ট করলাম, সেটা হচ্ছে কি আমার অবজেক্ট, এইটা থাকে কই এই হিপ মেমোরির যে কোনো একটা ব্লকের মধ্যে থাকে। সো এইখানে একটা ব্লকে থাকে, কিন্তু এই ব্লক থেকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস পান না এই জিনিসটা। কারণ হচ্ছে আপনি একটা ফাইল যখন রান করেন, ফাইল রান করলে ভেরিয়েবলের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি পায় হচ্ছে মানে ডিরেক্টলি যায় হচ্ছে স্ট্যাক মেমোরি থেকে। স্ট্যাক মেমোরিতে তো শুধু প্রিমিটিভ ডাটাগুলো থাকে, আর নন প্রিমিটিভ ডাটাগুলো নাই, তাইলে নন প্রিমিটিভ ডাটাগুলো পাবে কীভাবে? তখন হচ্ছে এই স্ট্যাক মেমোরিতে নন প্রিমিটিভ ডাটা যেইখানে আছে সেই মেমোরির একটা লোকেশান রেখে দেয়। কিভাবে? যেমন ধরেন এইখানে আমি S1 দিয়ে এই স্টুডেন্টটা ক্রিয়েট করছি, স্টুডেন্টটা স্টোর হয়েছে হিপ মেমোরিতে, বাট এইটার লোকেশানটা স্টোর হবে স্ট্যাক মেমোরিতে। যেমন এইখানে S1 ইকুয়াল টু ওই যেই লোকেশানটা একটা লোকেশান স্টোর করে, ঠিক আছে? এই যে এখানে আমার যেটা স্টোর হয়েছে অবজেক্টটা, সেটার লোকেশান স্টোর করে। তো এখানে কি হয়, এখানে যেটা হয় যে লোকেশানটা স্টোর করা মানে এই যে এইভাবে ইন্ডিকেট করে এটাকে। এইরকম হইলো S1 ইকুয়াল টু ওই লোকেশানটা স্টোর করলো। তারপর আমি যখন এইখানে দেখি আমি স্টুডেন্ট S2 ইকুয়াল S1 যখন দিছি, সে কি করে মানে আমার প্রসেসিংটা যেভাবে হয় যে তখন এইখানে নতুন আরেকটা ভেরিয়েবল আসে S2 অ্যান্ড ইকুয়াল টু লোকেশান, আমি এটাকে 1 দিই, এটাকেও লোকেশান 1 দিলাম, এটাকে লোকেশান 1 দিলাম। S2ও সেম কাজটা করে, কি করে সে হচ্ছে যে এটাকে ডুপ্লিকেট করে না, ডুপ্লিকেট না করে তার কাছেও এই লোকেশান 1টা সেভ হয়ে যায় সেম একইভাবে। দেখছেন এইখানে যখন দেখছি x ইকুয়াল 10 সেভ করছিলাম, তারপরে y ইকুয়াল x যখন দিছি, সে হচ্ছে যে x এর ভ্যালুটাকে কপি করে এনে নতুন করে সেভ করছে, অ্যান্ড পরবর্তীতে যখন আমি চেঞ্জ করি y এর ভ্যালু আলাদা চেঞ্জ হচ্ছে, x এর ভ্যালু আলাদা, y এর ভ্যালু আলাদা চেঞ্জ হচ্ছে, কারণ দুইটা আলাদা আলাদা মেমোরিতে আছে। এখানে S1 আলাদা আছে, S2 আলাদা আছে, বাট এদের এই যে কি বলে অ্যারোটা একটা ডাটার দিকেই আছে, ঠিক আছে? তো পরবর্তীতে যখন আমি এই যে এইখানে s2.id চেঞ্জ করতেছি, আমার কি হয়, এইখানে যে আইডিটা আছে s2.id আমি যখন 4 5 6 করলাম, তখন যেটা হয় যে আমার এইখানে আইডিটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি S1টা যদি প্রিন্ট করি এটা প্রিন্ট হয়, S2 যদি প্রিন্ট করি এই সেম অবজেক্টটাই প্রিন্ট হয়। এইটা হচ্ছে গিয়ে মেইন রিজন যে আমার এইখানে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল হওয়া সত্ত্বেও আমি যখন একটাকে চেঞ্জ করি দুইটার ভ্যালুই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এইটুকু আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, কোশ্চেন নাই। তো আজকে আসলে আমার টপিকই ছিল যে এইটা যে মানে কি বলে যে প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ ডাটা টাইপটা অ্যাকচুয়ালি কী, অ্যান্ড ওই ডাটা টাইপের কিছু বিহেভিয়ার দেখলাম যে নন প্রিমিটিভগুলা আমি মানে প্রিমিটিভ ডাটাগুলাকে আমি কিভাবে মেমোরিতে সেভ হয় অ্যান্ড মেমোরিতে কিভাবে এইগুলা চেঞ্জ হয়, আর নন প্রিমিটিভ ডাটাগুলো মেমোরিতে কিভাবে সেভ হয়, এটা কিভাবে চেঞ্জ হয়, এইটাই বোঝার ট্রাই করুন। আচ্ছা, তো আজকে আমার মানে আজকে এই টপিক এইটুকুই ছিল, অ্যান্ড আজকের টিউটোরিয়ালও এইটুকুই। সো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আর কালকের ক্লাসে আমি আপনাদের নিয়ে ইউএমএল ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। ওকে, কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ।